হাই, আমি রাসেল। ওকে, আমি আসছি মতিঝিল থেকে। আমি এখন ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি অনার্স থার্ড ইয়ার ফিনান্স অ্যান্ড ব্যাংকিং সাবজেক্টে পড়ালেখা করছি। ওকে। তো আমার যে ঘটনাটা সেটা হচ্ছে 2000 সালে আমরা কিছুদিনের জন্য আমরা যশোরে আমরা ছিলাম। তো সেখানে আমরা যে বাসাটাতে থাকতাম ওই বাসাটা ছিল 4 তলা। আমাদের বাসার সামনে একটা মাঠ ছিল এবং মাঠের এক সাইডে মানে মাঠের ডান সাইডে আমাদের একটা পরিত্যক্ত একটা মানে অনেক পুরানো একটা বাসা ছিল, যেখানে কেউ থাকতো না, অনেক পুরানো। আমরা প্রথম থেকেই ওটা দেখে আসছি আর কি। আচ্ছা। তো আমরা প্রতিদিন মাঠে খেলাধুলা করতাম। তো মাঠে খেলাধুলা করার মধ্যে খেলা যখন শেষ হয়ে যেত বিকেল টাইমে, তখন আমরা এক্সট্রা টাইমে আমরা অনেক সময় ফ্রেন্ডসরা মিলে আর কি অনেক গোল্লা ছুট, তারপর টিলস প্রেস মানে লুকোচুরি এগুলো খেলতাম। তো এবং আমাদের ইনস্ট্রুমেন্ট যে ব্যাট বল এগুলো ওখানে রেখে খেলতাম। তো প্রতিদিনের মতো আমরা একদিন এরকম খেলাধুলা করতেছিলাম। তো হঠাৎ আমাদের খেলাধুলার নিয়ম ছিল কারেন্ট আসলে ইলেকট্রিসিটি চলে আসলে, যে সময়টা ইলেকট্রিসিটি থাকতো না সেটুকু সময় আপনারা, হ্যাঁ, আর ওটা আসার সাথে আমরা সবাই বাসা চলে যাই। তো একদিন খেলা শেষ না মানে খেলা করতে করতে কারেন্ট চলে আসে। তো আমরা সবাই যার যার মতো বাসায় চলে যায় মানে দৌড় দিয়ে। তো আমি এবং আমার ছোট ভাই রাফি ও আমার দুজনে একসাথে চলে যায় বাসায়। তো আমাদের আর মানে ওই ব্যাট বল গুলো ওই রুমের মধ্যে আমরা রেখে আসছিলাম, তো ওইটা আমাদের নিতে মনে ছিল না। আচ্ছা, ওটা আমরা ভুলে রেখে আসছি ওখানে। তো বাসায় যাওয়ার পরে আমরা রাতে খাওয়া দাওয়া করি, পড়াশোনা করে টিভি দেখে আমরা ঘুমানোর সময় হঠাৎ আমাদের মানে মনে পড়ে যে আমাদের ব্যাট বল গুলো আমরা রেখে আসছি। তো পরদিন আমাদের ইম্পর্টেন্ট একটা খেলা ছিল। তো আমরা মনে করি যে ওটা তো আমাদের ফেরত আনার দরকার, নাহলে তো আমার পরদিন যদি চুরি হয়ে যায় তাহলে আমরা তো খেলতে পারবো না। আর তাছাড়া অনেক সমস্যা ছিল। এই জন্য আমরা ডিসিশন নিই যে যেভাবে হোক আজকে রাতের মধ্যে ওটা আমরা ব্যাক আনবো এবং আব্বু আম্মুকে না জানিয়ে যাবো, কারণ আব্বু আম্মু যদি এত রাতে আমরা বের হওয়ার কথা বলি অবশ্যই মাইন্ড করতে পারে, বকাঝকা করতে পারে। তো যথারীতি আমরা 11টা বা 11:15 বাজার পর আব্বু আম্মু ঘুমানোর পরে আমরা দুজন মিলে বের হই। আচ্ছা। তো বের হওয়ার পরে আমরা আস্তে আস্তে মাঠের দিকে যাচ্ছি। মাঠের সাইড থেকে বিল্ডিং এর কাছাকাছি যেতে যেতে আমরা আস্তে শব্দ পাচ্ছি, মানে ব্যাট বলের খেলার আওয়াজ পাচ্ছি আমরা, যেটা পরিত্যক্ত বাসা ছিল ওই বাসার মধ্যে থেকে। ওই বাসার মধ্যে থেকে আমরা পুরো ক্লিয়ার দুজনে আমরা সাউন্ড শুনতেছি। আমি আমার ভাইকে জিজ্ঞেস করছি যে তুই কি সাউন্ড পাচ্ছিস কিনা, বলে হ্যাঁ সাউন্ড পাচ্ছি, তো খেলাধুলা করতেছি কে জানি। তো তারপরে আমরা কাছাকাছি যাই, কাছাকাছি যেতে যেতে সাউন্ডটা আরো ক্লিয়ার হয়। তো এরপরে আমরা ওই বেলকনিতে যখন পা রাখি রুমের মধ্যে ঢোকার আগে, তখন সাউন্ডটা পুরোপুরি অফ হয়ে যায়। আচ্ছা, সাউন্ড গুলা মানে পুরোপুরি অফ হয়ে যায় এবং আমরা হয়তো ভাবছি যে আমাদের দেখে হয়তো বা কেউ খেলাগুলো বন্ধ করে দিছে। আচ্ছা। তো তারপরে আমরা যেটা রুমে ঢুকলাম, রুমে ঢুকে আমরা টর্চ লাইট নিয়ে বেরিয়েছিলাম। তো টর্চ লাইট মারলাম। তো লাইট মেরে দেখলাম যে ব্যাট বল চারিদিকে ছড়াই ছিটায় পড়ে আছে, কোনোটা এক জায়গায় নাই। এবং আমাদের টোটাল 3টা বল ছিল। একটা বলে কোনায় আর একটা বল ড্রপ করতেছে, ড্রপ করে ঢালু মাটি যেদিকে সেদিকে এগিয়ে যাচ্ছে আর কি, মানে ড্রপ করতে করতে যাচ্ছে। তো আমরা এই জিনিসটা দেখে একটু ভয় পেলাম আর কি, যে কি ব্যাপার, কেউ নাই, সাউন্ড হচ্ছিল তখন, এখন বল ড্রপ করতেছে, এই জিনিসটা কিভাবে সম্ভব। তো জানালার ওই সাইডে আমরা সাথে সাথে দৌড়ে গিয়ে লাইট মেরে দেখলাম যে ওই সাইডে কেউ নেই, মানে ঘরের অপোজিটে। কারণ ওখানে ছিল ফাঁকা জায়গা, ওখানে যদি কেউ দৌড়ে যেত অবশ্যই আমরা দেখতে পেতাম। তো কেউ ছিল না। তো আমরা যথারীতি আমাদের ব্যাট বল আমরা গোছানো শুরু করলাম। গোছানো শুরু করে আমাদের বল যেহেতু একটা পাইনি, তো তখন 5 থেকে 3 নম্বর রুম থেকে, ওখানে পরপর 3টা রুম ছিল, তো 3 নম্বর রুম থেকে আমরা আবার একটা বলের আওয়াজ পেলাম আর কি, মানে দেওয়ালে বলটা মারলে, টেনিস বল যেভাবে মারলে আওয়াজ হয় সেম এই আওয়াজটা আমরা পাইছি। তো আমরা মানে বললাম যে এখানে আমরা যাই, বলটা ওই রুমে কেউ আছে হয়তোবা। তো এখানে যাওয়ার মানে মাঝখানে রুম থেকে আমরা যাই, মাঝখানে রুম থেকে আমরা লাইট মারি এবং লাইট মেরে যেটা দেখলাম সেটা যে উপর থেকে একটা মানুষ মানে শূন্যের উপরে ভেসে আছে, মানে ঝুলে আছে উল্টা হয়ে। আচ্ছা। এবং তার পুরো শরীরটা কাপড় দিয়ে পেঁচানো এবং তার
পা থেকে মোড়ানো কাফনের কাপড়টা এবং মাথার নিচের সাইডটা খোলা, এবং আমরা দুজনে স্পষ্ট এই জিনিসটা দেখছি। দুজনে কি একই জিনিস দেখছেন? একই জিনিস আমরা দুজনেই সেম জিনিসটা দেখছি। দেখার সাথে সাথে লাইটটা যে আমরা মারছি, ওই লাইটটা মারার সাথে সাথে ওই যে মানুষটার যে মাথাটা, এই মাথাটা মানে আমাদের দিকে মুখ, ফেসটা আমাদের মুখ দিকে মুখ করা ছিল, এবং চোখ চোখ খুলে চাইছে আমাদের দিকে লাইটটা অন করার সাথে সাথে। তো এই জিনিসটা দেখে আমরা আর মানে এত ভয় পাই, আর দেখে আমাদের মানে ওখানে কোনো ভাষা ছিল না যে ওখানে কি করবো আমরা। আশেপাশে তেমন বাসা বাড়ি নাই, চিৎকার করে তো কোনো লাভ নেই। আমরা দুজনেই ব্যাট বল ফেলে এক দৌড়ে আমরা মানে একদম যেভাবে পারছি আমরা যেভাবে দৌড়ে এক দৌড়ে আমরা বাসার মধ্যে ঢুকে গেছি। মানে দরজাটা খোলা ছিল, আমরা খুলে বের হয়েছিলাম। তো ঢুকে আমরা আব্বু আম্মুকে মানে জায়গায় তুলি এবং ঘটনা বলি। তখন আব্বু আম্মু আমাদেরকে আস্তে আস্তে ঠান্ডা পানি খাওয়ায়, দোয়া দুধ পরে মানে আমাদেরকে নর্মাল স্বাভাবিক করে আর কি। মানে এই যে শব্দ, ভিতরে যে শব্দ শোনাচ্ছিলেন, এটা আপনারা দুজনেই শুনেছিলেন এবং যা দেখেছেন দুজনে একই সাথে আমরা একই জিনিস শুনছি এবং একই জিনিস দেখছি। আর কেউ দেখেছে আশেপাশে কেউ কখনো ওখানে? না, ওখানে আর আশেপাশে আমরা শুনছি যে আমরা ওখানে নতুন গেছিলাম তখন, তো আমরা তেমন জানতাম না, বাট মানুষের মুখে শুনছি যে ওখানে অনেক কিছু ঘটনা হয়েছে। এবং একটা জিনিস যে ওখানে 2টা লাশ পাওয়া গেছিল। আচ্ছা, 2টা মার্ডার করা লাশ, একটা গলা কাটা লাশ ছিল, আর একটা এমনি মরা লাশ, মানে মার্ডার কর 2টা মার্ডার লাশ পাওয়া গেছিল। ওকে, ঠিক আছে। সো আমি যেটা মনে হচ্ছে যে আপনারা তো মানে যখন এই ঘটনা ঘটেছে তার আগে তো জানতেন না যে ওখানে কোনো কিছু ঘটে বা এরকম কিছু না? আমরা জাস্ট নর্মালি ওরকম কিছুই তেমন ফেস করি নাই। তাছাড়া আমরা একদিন রাতে আমরা ওরকম ওই বাসার সামনে থেকে আমাদের সাইকেল ছিল, সাইকেলে আমরা এরকম ভুলে রেখে চলে আসছিলাম। তো আমি আর রাফি দুজন মিলে সাইকেলটা নিয়ে আসছিলাম রাতের বেলা। তো আমরা তখন কিছুই দেখিনি। সেদিন একদম আকস্মিক ভাবে এটা হয়েছিল। ওকে, সো আমরা আরো একটা ঘটনা জানলাম এবং সেই সাথে দেখছি যে আপনাদের কিছু এসএমএস পড়ে ফেলতে চাই। হাসিব লিখেছেন, আমাদেরকে এসএমএস করেছেন রূপা, এসএমএস করেছেন আমাদেরকে নিশান, এসএমএস করেছেন শাওন, এসএমএস করেছেন ড্রাকুলা। ওকে, আমরা সবাইকে পাচ্ছি আস্তে আস্তে। শোভন, ফয়সাল এসএমএস করেছেন শোয়েব চট্টগ্রাম থেকে, মৌমিতা ফ্রাইডেতে ভূত এফএম হওয়ার কারণে একটা অসুবিধা হয়, তিনি অন্য কোনো ডেতে এটা করা যায় কিনা বলেছেন, আমরা চিন্তা করে দেখব। আচ্ছা, এছাড়াও আমাদেরকে ইনাম এসএমএস করেছেন, নিরো এসএমএস করেছেন, অমিত এসএমএস করেছেন নয়ন সহ আরো অনেকে এসএমএস করেছেন ghost.com। ওকে, আস্তে আস্তে আমরা সবাই পাচ্ছি। হ্যাঁ, কি অসুবিধা? হ্যাঁ, মানে অসুবিধাটা কিসের? হ্যাঁ, মানে কি অসুবিধা কিরকম? কে লিখছে অসুবিধা হয় ফ্রাইডেতে? ও আচ্ছা, ফ্রাইডে অসুবিধাটা হয় হচ্ছে এরকম যে অনেকেরই যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে শনিবারে অনেকের অফিস থাকে, আচ্ছা আচ্ছা, বা কলেজ থাকে বা মানে ইউনিভার্সিটি থাকে। তো সেই কারণে হয় কি যে সকালবেলায় ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা। তো আমার মনে হয় যে একটু কষ্ট মানে আমরা অন্য কোনো দিন করতে পারি, একদিন লেট করে গেলে প্রবলেম, একদিন লেট করে গেলে বা একদিন একটু কষ্ট হয় হলোই বলতে। আর অফিসে সবাইকে যদি কনভিন্স করতে পারে বা ইউনিভার্সিটি সবাই যেন শুনে, সেটা সবাই একটু লেটে যাবে, তাহলে প্রবলেম সলভ। বিশেষ করে টিচারদেরকেও আমরা আরো কিছু, আমাদের মধ্যে আরেকজন কিন্তু পরে এসছেন, আমাদের জিবরান ভাই একটু পরে জয়েন করেছিলেন এবং তখন আমরা এবং জিবরান ভাইয়ের সঙ্গে আরো একজন মানে খুবই ডিমান্ড কিন্তু হ্যাঁ অস্ট্রেলিয়া ফেরত মিস্টার রেজা আলী। হ্যাঁ, আপনি একটু হাই বলেন সবাইকে। হ্যালো, নাম্বার ওয়ান এগেন আমি জিবরান ভাই, সাকিব ভাই এবং সুমন ভাইকে থ্যাংক করতে চাচ্ছি এই অপরচুনিটি দেওয়ার জন্য, এন্ড অ্যাবভ অল আপনাকেও থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমরা কি জিবরান ভাই কি এখন প্ল্যান কি করা যায় এখন? প্ল্যান টু রুল দ্য ওয়ার্ল্ড? না সরি, ভাষায় যাওয়া যায় শেষ সেটা করলে খুব মুশকিল আছে। সাকিব ভাইয়ের ঝুলিতে কিছু আছে নাকি? ঝুলিতে সাকিব আমার ঝুলিতে আছে, এবার আমি আজকে কিছু বলতে চাচ্ছি না। আজকে উচিত হয় আমরা আমাদের পপুলার রেজাকে নিয়ে আসছি। ওকে, রেজা ভাই তাহলে একটা হোক। রেজা বেশ ইন্টারেস্টিং একটা গল্প আছে ইনভলভিং গ্রেভইয়ার্ড। ওকে, সো একটু শুনে আমার ভালো লেগেছে, আমরা এটা একটু শুনি ঘটনাটা। রাইট, থ্যাংক ইউ সাকিব ভাই। যদিও জিনিসটা অস্ট্রেলিয়া হয়েছে, প্লিজ অস্ট্রেলিয়া যত আমরা খারাপ বলি অত খারাপ না। দে মাইট লুজ দি অ্যাশেজ, ইটস ওকে, ব্যাপার না।
অনেকদিন পর। হ্যাঁ, সো বেসিক্যালি ভাই আমার যে স্টোরিটা হয় এটা বেসিক্যালি ভাই আমরা ফ্রেন্ডরা মিলে উই ওয়েন্ট অন আ ট্রিপ আর কি, বুঝছেন? তো আউটস্কার্টস অফ, মানে আমি যে সিটিতে থাকি মেলবোর্ন, ওইটার আউটস্কার্টস আমরা কয়েকটা ফ্রেন্ডরা মিলে ট্রিপে গিয়েছি। সেম ফ্রেন্ডস যাদের সাথে প্রিভিয়াস যেসব স্টোরি বলছি সমস্ত ঘটনাগুলো ঘটেছিল গিয়েছি। অলরাইট, তো অ্যাজ ইউজুয়াল আমার যেহেতু এইসব জিনিস আরো বেশি ইন্টারেস্ট, আমি সবসময় ড্রাইভ করলেই ইমাজিন করি যে রাস্তা দিয়ে এখন কেউ হেঁটে যাবে, এরকম কিছু দেখতে থাকি। এনিওয়ে ফাইন, তো আমরা একটা জায়গায় ক্যাম্প করবো। তো ক্যাম্পিং এর ওয়েতে আমরা দিনের বেলা যখন যাচ্ছি, আমরা একটা গ্রেভিয়ার্ড দেখলাম যে আছে, এবং গ্রেভিয়ার্ডটা মানে কোন নর্মাল গ্রেভিয়ার্ড না, মানে গাছ ঝুলে আছে কবরের উপরে, কবরের ভিতর থেকে গাছ গজিয়েছে, মানে কেমন জানি ইটস উইয়ার্ড ইন আদার ওয়ার্ডস, বুঝছেন? সিম্পলি পুট, মানে অর্ডিনারি কোনো কবরস্থান না, মানে এটার সামনে দিয়ে যে কোনো কেউ গেলে মানে একটু ডিস্টার্বড ফিল করবে, ব্যাপারটা এরকম আর কি, বুঝছেন? তো ভালো কথা, আমরা গিয়ে ক্যাম্প ট্যাম্প করলাম, এভরিথিং গুড। তো রাত্রে যখন আমরা খেতে বের হয়েছি, তো মানে ব্যাপারটা গ্রেভিয়ার্ডটা বুঝছেন রাস্তার ঠিক কর্নারে প্লেস করা। আচ্ছা, তো আমরা টার্ন করে যাই এদিকে, আর ঠিক কর্নার হচ্ছে গ্রেভিয়ার্ডটা। তো আমরা রাত্রেবেলা খাবার কিনতে বের হয়েছি। তো যখন আমরা রাস্তাটা ক্রস করতেছি, তো আমার একটা ভাই আমাকে বলে বসলো, আচ্ছা রেজা, এখানেই না গ্রেভিয়ার্ডটা ছিল আসার সময়। এন্ড আমি গাড়িটা অ্যাকচুয়ালি থামাইছি ইন দ্য মিডল অফ দ্য রোড। মেলবোর্নে এটার জন্য আমরা ফাইন করে, বাট লাকিলি সেদিন ছিল না। সো আমি গাড়িটা থামাই, দেখলাম কোনো গ্রেভিয়ার্ড নাই। আচ্ছা, ফাইন, আমার কাছে ব্যাপারটা উইয়ার্ড লাগছে। আমি হেডলাইট মেরে দেখলাম এভরিথিং, গ্রেভিয়ার্ডটাকে খুঁজেই পাওয়া যায় নাই। আচ্ছা ফাইন, ঠিক আছে, হয়তো আমরা ভুল রাস্তা দিয়ে গেছি বা সামথিং। পরের দিন সকালে যখন আমরা আবার বের হয়েছি, গ্রেভিয়ার্ডটা ওইখানে দেখলাম। তো আমার কাছে জিনিসটা একটু উইয়ার্ড লাগছে যে কেমনে সম্ভব, এটা হইতে হয় না এসব নর্মালি। ফাইন, তো আমি দিনের বেলা যখন যাচ্ছি, কোন রাস্তাটাতে, রাস্তার নাম, কোন সময়, এগুলি সব নোট ডাউন করে নিয়ে গেছে, এবং ওইটার ধরেন আশেপাশে 500 মিটার বা 1 কিলোমিটার আশেপাশে যত সব রাস্তা যেতে পড়ছে এবং আসতে পড়ছে, সবগুলোর নাম লিখে এক্সাক্ট লোকেশনটা বের করে গেছি। ওকে, ঠিক আছে। তো রাত্রে যখন আবার আমি বলছি ভাইয়া চলেন এবার গিয়ে দেখি আছে কিনা। এবং বিলিভ ইট অর নট, আমরা পুরা জায়গাটা খুঁজছি, টর্চ নিয়ে নেমে দেখছি কোনো গ্রেভিয়ার্ড পাইনি, এবং পুরা জায়গাটাতে যেরকম গাছ ছিল ওই রকম গাছ সবই আছে, কিন্তু ওই যে গ্রেভিয়ার্ড, মানে খ্রিস্টানদের গ্রেভিয়ার্ডের একটা টুমস্টোন থাকে, একটা মাটির মতন, এটার মধ্যে লোকের নাম, বার্থ ইয়ার সব লেখা থাকে, কিচ্ছু ছিল না, শুধু গাছগুলি যেরকম ছিল ওইগুলি আছে, কিন্তু কোনো গ্রেভিয়ার্ড নেই। তো মানে এটার কোনো আমি রিজন খুঁজে পাইনি, এবং যেহেতু আমাদের সাকিব ভাই এখানে প্রেজেন্ট, ওনার কোন লজিক্যাল এক্সপ্লেনেশন থাকলে আমাদের খুব মানে কি বলবো যে এটা কি হতে পারে। আপনি তো দিনের বেলা দেখছিলেন, রাতে দেখো না? মানে উল্টা হলে কিন্তু ভালো হতো জিনিসটা, যে রাতের বেলায় দেখা গেছে, দিনের বেলায় দেখা যায় নাই। এটা হলেও ভালো হতো না, ব্যাপারটা উইয়ার্ড। দিনে দেখা যাবে, রাতে দেখা যাবে না। রাতে কিছু খেয়ে বের হয়েছিল, নর্মালি বের হয়েছিল। আচ্ছা, এটা I don't know how to explain this. ঘটনাটা খুব ইন্টারেস্টিং, বাট এটা বাংলাদেশে হলে ডেফিনেটলি আমরা যেতাম, বাট অস্ট্রেলিয়া স্পন্সর করে তাহলে ইন ফিউচার এরকম একটা কিছু হতে পারে। রেজা আছে অস্ট্রেলিয়াতে, সাজু আছে অস্ট্রেলিয়াতে, রাইট? সো অসুবিধা হওয়ার কথা না। আমরা মানে কি বলবো, ইন্টারেস্টিং জিনিসটা কি আমার মনে হচ্ছে যে কুড ইট বি আ ট্র্যাপ অর সামথিং, লাইক কেউ যদি না নোটিস করে এটা রাত্রেবেলা যাচ্ছিল ওয়াক করে, সাউন্ডস ইন্টারেস্টিং। না, আমার কাছে যেটা মনে হয় যে নোট ডাউন করার পরে ব্যাপারটা যথেষ্ট উইয়ার্ড আসলে। দিনের বেলা ইউ ক্যান সি ইট প্লেন এজ ডে, বাট রাত্রেবেলা ইটস। তুমি কোনো রিসার্চ করেছিলে, মানে কোনো লাইক ওখানে কিছু ছিল গ্রেভিয়ার্ড বা? না ভাই, রিসার্চ করার চান্স ওইভাবে পাইনি, বিকজ আমরা বেসিক্যালি ট্রিপে গিয়েছিলাম, এন্ড আমরা ভয়ের জিনিস নিয়ে ট্রিপটাকে বেশি ভয়ঙ্কর বানানোর চেষ্টায় ছিলাম। এবং তার থেকেও উইয়ার্ড যেটা হয়েছে ভাইয়া, আমরা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হলো রাত্রেবেলা যখন আমরা থেমে টর্চ লাইট দিয়ে দেখছি, ঠিক আছে, গ্রেভিয়ার্ডের ভিতরে আমরা মানে দিনের বেলা যখন পরের দিন আমরা অন আওয়ার ওয়ে ব্যাক যখন আমরা গেছিলাম, আমরা অ্যাকচুয়ালি নোটিস করছি যে আমরা ওইখানে নেমে গ্রেভিয়ার্ডের ভিতরে দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনো টুমস্টোন বা কিচ্ছু দেখি নাই, জাস্ট গাছগুলি যেরকম ছিল ওই রকম। তো রাত্রেবেলা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট ঘটেছিল, সেটা হলো আমি টর্চ লাইট দিয়ে খুঁজছি, আমার পিছনে একদম দাঁড়িয়ে আছে, মানে অন্ধকার এবং গাছগাছালিতে বেশ অন্ধকার, বুঝছেন? তো ঘটনাটা যেটা ঘটলো যে আমার পিছনের জন আমাকে জাস্ট দাঁড়ায় বললো যে রেজা তুমি নড়ো না, একদম নড়বা না। তো আমি চিন্তা করতেছি যে কি এমন হতে পারে। তো আমি যখন পিছনে তাকালাম, আমার ঠিক পায়ের পিছন দিয়ে আপনার, এটা অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ার
ডেজার্ট গুলিতে থাকে, মরুভূমির ওইখানে, কিন্তু ওইখানে এটা থাকাটা অস্বাভাবিক যে জায়গায়, সেটা হচ্ছে আপনার মোটা কালো র্যাটল স্নেক বলে, যে লেজের পিছনে যে ঝুঁঝুঁ, যেগুলো আমরা সাধারণত বিভিন্ন মানে কি বলবো যে জিওগ্রাফি চ্যানেল বা এরকম জায়গায় দেখি, সেটাই ওই জিনিসটা ঠিক এত মোটা এবং খুব মানে অদ্ভুত একটা সাইজ। মানে র্যাটল স্নেক সাধারণত বেশ লম্বা হয়, ওইটা আপনার হয়তো মানে অ্যাটলিস্ট র্যাটল স্নেক নর্মালি আপনার 3-4 ফিট 5 ফিট লম্বা, ওইটা টাইনে টুইনে 1.5 ফিট কি 1 ফিটেরও ছোট ছিল, বাট মোটা, বেশ মোটা, আমার পায়ের পাশ দিয়ে ঠিক চলে গেল। এবং অন্ধকারেও ওইটাও কালো ছিল, এবং ওইটা এত পরিমাণে কালো যে অন্ধকারে ওই জিনিসটাকে দেখা গেছে, এটা চলে গেল। তো এখন এটার সাথে কবরস্থান, ওইটাকে না দেখা, এটার কোনো রিলেশন আছে নাকি আই হ্যাভ নো আইডিয়া, বাট আমার কাছে জিনিসটা একটু অদ্ভুত লেগেছে, কারণ সাধারণত কবরস্থানে মানে আমাদের ধর্ম অনুযায়ী বলে যে খুব সেফ একটা প্লেস, ওইখানে এরকম অ্যাক্টিভিটি মানে সাপ দেখা, এটা এগুলো খুবই একটা একটু উইয়ার্ড weird লেগেছে, আর কিছু ব্যাপার। ইটস স্টিল সেফ, মানে সাপ তো কিছু করে নেই, সেটাই। সো ইটস নট প্রবলেম, মানে সাপ থাকতেই পারে একটা ওয়াইল্ড জায়গায়। আর এটা একটা হতে পারে যে আমরা বিভিন্ন কালচারে বা ইয়েতে শুনি যে কিছু জায়গা হঠাৎ হঠাৎ দেখা যায়, হঠাৎ দেখা যায় না। সো ইট কুড বি যে এইটা পার্টিকুলার একটা টাইমে দিস প্লেস সানলি এক্সিস্টস এন্ড তারপর ওটাকে দেখা যায় না। এটা কেন হয় আই ডোন্ট নো। ইনফ্যাক্ট আমরা এরকম একটা ঘটনা শুনেছিলাম একবার, যে একটা কুয়া আছে একটা জঙ্গলের মধ্যে, ওই কুয়াটা নাকি ইউজুয়ালি কেউ খুঁজে পায় না, বাট যদি একবার কুয়াটা যদি চায় তাহলে মানুষজন ওকে খুঁজে পায়, এই টাইপের একটা মিথ টাইপের একটা জিনিস ছিল। এবং কুয়াটার মধ্যে এক সময় নাকি অনেক মানুষজন 71-এর যুদ্ধের সময় মানুষজন মেরে টেরে নাকি পাকিস্তানি আর্মিরা ওখানে পুঁতে ফেলে দিয়েছিল। তারপর থেকে ওই কুয়ার আশপাশ দিয়ে যাওয়ার সময় উইয়ার্ড নয়েজ হয়, অনেক কথাবার্তা হয়, মানে অনেকে নাকি দেখা যায় একটা মেয়ের কান্নার রস পাওয়া যায়, এবং এরকম কথা হচ্ছে ওই কুয়াতে কেউ যদি নামে তাহলে নাকি জানতার উঠতে পারে না, এই টাইপের কথাবার্তা। তো ওইখানকার গ্রামবাসীরা লোকজন নাকি ওটা কুয়াটা এখন জঙ্গলের মধ্যে, ওই জায়গাটা জঙ্গলের মতন হয়ে গেছে, ওখানে পুরো সিল করে দিয়েছিল। এনিওয়েজ আমরা ওই কুয়াটাকে নাকি খুঁজে পাওয়া যায় না, বাট আমি সাকিব জিবরান আমরা গিয়ে একবারই কুয়াটা খুঁজে পেয়েছিলাম, এবং পাওয়ার সাথে সাথে আমরা জিপিএস এ লক করেছি লোকেশনটা, করার পরে আমরা আবার ওখান থেকে চলে আসি, তারপর জিপিএস ধরে আবার গিয়েছিলাম, আবার পেয়েছিলাম। এই টাইপের কথা আমরা অনেক সময় শুনি, যেমন এই ঘটনাটার মধ্যে ছিল। বাট আমরা যাওয়ার পর কুয়াটা পেয়েছিলাম, কুয়াতে ইনফ্যাক্ট কুয়াটার উপরের ওই সিল খুলে আমরা কুয়াতে নেমেও ছিলাম, ইন্টারেস্টিং কিছু জিনিসপত্র হয়েছে। বাট ওটা ডেফিনেটলি আমরা বহুত ইসের কোন একটা এপিসোডে দেখবো। ফাইন, তাহলে তো ভালো। আমি এটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে ওখানে কোনো কিছু করেছেন কিনা, যেটা হ্যাঁ ডেফিনেটলি কুয়াতে ইনফ্যাক্ট মানে অনেক কষ্ট করে নেমে অনেক কাহিনী আছে, তো ওটা খুব ইন্টারেস্টিং একটা। আমি নামি নাই, জিবরানের হাতে ক্যামেরা ছিল বাইরে থেকে, আর সাকিব নামে নেই, গরম লাগে। আচ্ছা, কুয়াটোর মধ্যে না ঢুকাই ভয় লেগেছে, একদমই না। সেটা আমি সময় বলছি যে আমার ভয় লাগছে না, কিন্তু আমি মোটা তো তাই ঢুকতে পারবো না। ওই কুয়ার গল্প পরে আমরা টিভিতে দেখবো। জিবরানকে নামালে আবার ভূত টুত কি বের হয়ে আসে ওর ভয়ে, সেজন্য আমরা কি আরেকটা রেজা ভাই আরেকটা ঘটনা জানতে পারি আপনার কাছে? শুনি না আসলে আরেকটা শুনি, মানে যে কোনো একটা। আসলে ভাইয়া মানে অস্ট্রেলিয়ার যত সব কাহিনী প্রথম দিনই বলে ফেলেছি আপনাদেরকে, বাট ব্যাপারটা এমন হয়েছে, আমি কেন জানি এইসব জিনিস আমার কাছে অ্যাট্রাক্ট করে, বুঝছেন? মানে শুনতে অনেকের কাছে অদ্ভুত লাগে ব্যাপারটা, বাট মানে আমার ক্ষেত্রে যেটা হয়, মানে আমার আশেপাশে যদি কোনো অ্যাক্টিভিটি ঘটে এনি রকম, যেটা দেখা যায় না, আমি এটা ফিল করতে পারি। আমার শরীর ভারী হয়ে যায়, মাথা ভারী হয়ে যায়, মানে কিছু একটা ঘটবে, এরকম একটা ফিলিং আসে। তো আমার ঢাকায় ইনফ্যাক্ট কয়েকদিন আগে এরকম একটা ঘটনা ঘটেছে, মানে এই রিসেন্টলি ইনফ্যাক্ট এবার যে ট্রিপ করেছি, এবং আমার খুব একটা হেভি প্রাইসও পে করতে হয়েছে এটার জন্য। তো বেসিক্যালি জিনিসটা হচ্ছে কি, আমি একটা গিটার নিয়ে এসেছিলাম বাইরে থেকে। তো আমার একদিন হঠাৎ স্বপ্ন দেখছি, বুঝছেন? স্বপ্ন দেখে মনে হলো যে আমাকে কিছু একটা চেস করছে, আমার পিছনে দৌড়াচ্ছে, আমিও দৌড়াচ্ছি। তো আমি যতবারই পিছনে তাকাই কিছু দেখি না, আমি দৌড়াচ্ছি আর স্বপ্নের মধ্যে ক্লিয়ারলি। তো এটা দেখতে দেখতে একটা পয়েন্টে আমার ঘুমটা ভাঙে, কি হচ্ছে না হচ্ছে, ফাইন। তো আমার কাছে এখনো মনে হয় আমার যখন ঘুমটা ভাঙে তখন আমি স্বপ্নের মধ্যে, তখন আমি পুরাপুরি জাগি নেই, তবুও স্বপ্নের মধ্যে অনেক সময় রিয়েলিস্টিক লাগে স্বপ্নটা। তো আমি তাও বলবো এটা আমার মনে হয় স্বপ্ন ছিল, বাট স্বপ্নের মধ্যে দেখছি। তো আমি 4:30 মানে ঠিক ফজরের আজানের আগে
তো আমি স্বপ্নের মধ্যেই দেখছি আমার সামনে বিছানার মধ্যে আমি শুয়ে আছি। তো আমি সাইড টাইড ফিরতেছি, সবই ঠিক আছে। যখন সামনে তাকালাম, আমার গিটারটা আমার বিছানার সামনে একটু জায়গা, তারপর ওয়ালের সাথে রাখা। আচ্ছা। তো মনে হলো যে একটা ছোট্ট মেয়ে ছাই রঙের অ্যাশ কালারের ধোঁয়া টাইপ, মানে ধোঁয়াই, মানে স্মোকি ফ্লেভার তো না, সরি, স্মোকি ফিগার, মানে ধোঁয়ার মধ্যে দিয়ে যদি কারো শরীর বানানো হয় এরকম নড়ছে, ওইরকম একটা জিনিস গিটারের ভিতর দিয়ে বের হয়ে আসলো। আচ্ছা। তা আমার মনে হয় আমি তবুও স্বপ্ন দেখছিলাম। তো আমি মেয়েটা যখন আমার কাছে আসছে, আমি আমার সুরা টুরা পরে বললাম যে তুমি চলে যাও। তো তারপর আবার দেখি নাই। আচ্ছা। তখন আমি একটা ঝটকা দিয়ে উঠছি যে কি হলো। তখন মনে হয় আমি অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠছি। তো সবই ঠিক আছে, কয়েকদিন গেল। তো আমি একদিন বাসায় আসছি একটু রাত করে, 8:30 9টা বাজে। তো আমার বের হওয়ার কথা ছিল। তো তখন থেকেই আমার শরীরটা একটু ভারী ভারী হয়ে আসছে। তো মানে এমন ব্যাপার যে আমি জানি আমি একটা কাজ করতেছি, কিন্তু আমার কন্ট্রোল নেই কাজটার উপর। আচ্ছা। ধরেন আমি এরকম ভাবে নিজের পায়ে বাড়ি মারছি, কিন্তু আমি জানি আমি এটা করছি, কিন্তু আমি এটা কন্ট্রোল করতে পারছি না। এরকম একটা মেন্টাল স্টেজে চলে গেছি। তো আম্মা বের হতে পারি? আম্মা বলল যে না বাবা, রাত হয়েছে, বের হয়ে না। ঠিক আছে, ফাইন। আমি রুমে বসে গিটার বাজাচ্ছি। হঠাৎ মনে হলো যে আম্মা পিছে দাঁড়িয়ে আছে আমার বাম সাইডে। আমি সোজা হয়ে বসে বাম সাইডে, আর আমার ডান দিকে হচ্ছে রুমের দরজা। আম্মা আমার বাম সাইডে দাঁড়িয়ে আছে, ডাকছে না কেন? ঠিক আছে, আমি গিটার বাজায় থাকি, আম্মা লাগলে ডাক দিবেন। তো তারপর দেখি দরজায় নক। আমি যখন ডান দিকে তাকালাম, তখন দেখি আম্মা খাবার নিয়ে রুমে ঢুকছে। রুমে যখন ঢুকলো, আমি মানে অবাক হয়ে গেলাম যে কি হলো। তারপর এক্স্যাক্টলি কি হয়েছে আমার একদমই সেন্সে নাই। আমার যখন সেন্স ফিরছে, আমি দেখি আমার যে গিটারটা, ওইটা 2 ভাগ, মানে পুরা ভেঙে 2 ভাগ হয়ে গেল। গিটারটারে আমি মানে ছেঁচড়ায় লাথি মেরে চেয়ারের ভিতরে ঢুকাই দিছি, এমন মানে পুরা নষ্ট হয়ে ভেঙে ফেলছি গিটারটা। আম্মা দাঁড়িয়ে আছে। আমি যখন কথা বলা শুরু করছি আম্মার সাথে, আম্মা আরো ভয় পাচ্ছে। আম্মা বলছে যে তুমি পানি খাওটা, তোমার গলা চিকন হয়ে গেছে কেন? তো এই কাহিনীটার পর আমি, আমার একটা ফ্রেন্ড আছে, সে এরকম সুপার ন্যাচারাল প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে মানে খুব নলেজেবল, মাশাআল্লাহ। তো আমি যখন তাকে ঘটনাটা বললাম, তো বেসিক্যালি মানে সেও কোনো এক্সপ্লেনেশন পেল না, আমি এক্সপ্লেনেশন পেলাম না। দুইজনে এটা নিয়ে বহুত চিন্তা ভাবনা করলাম। আমি ইনফ্যাক্ট জিবরান ভাইকেও বলেছি, সাকিব ভাইকে বলার অপরচুনিটি পাই নাই, বিজি ম্যান। বাট আর তো এই জন্য যে ব্র্যান্ডের গিটার, সেই ব্র্যান্ডের ওদেরকে জিজ্ঞেস করতে হতো। আসলে আপনারা কাঠটা কোথা থেকে পেয়েছিলেন? যে থাকে না যে কবরস্থান থেকে নিয়ে আসে কাঠ, নিয়ে তারপরে গিটার। অথবা এমনও হতে পারে যে আমাকে ট্র্যাক ডাউন করার জন্য কেউ ওইটা গিটার সাথে পাঠিয়ে দিয়েছে। এটা হতে পারে। তো স্যাড বিষয়টা হচ্ছে আমার গিটারটা আমার লাইফে ফার্স্ট, এটা খুব অদ্ভুত ব্যাপার। কামার গিটার ছিল, নিজে আর্ন করে গিটারটা কিনছিলাম, বাট আমার কাছে ওইটা খুব, মানে ওইটা আমার খুব কষ্ট হচ্ছিল যে গিটারটা, মানে আমি ইনফ্যাক্ট জিবরান ভাই একদিন আমার বাসায় এসে গিটারটা দেখেছে, সো he can basically describe it better যে কি অবস্থা ছিল। It was pretty sad, কারণ ও যখন আমাকে স্টোরিটা বলছে, I think you missed out on was that যখন ও আমাকে ডিসক্রাইব করছে, বলছে যে গিটার থেকে কিছু বেরিয়ে আসছে ওর দিকে, তারপর ওর দিকে এসে ও ধমকাবার পরে ওটা আসছিল, তারপর নাকি না আপনার, আমি যখন বিছনার পায়ের কাছে আসছিল, তো যখন আমি থমকায় ঝাড়ি মেরে উঠছি যে চলে যাও, জাস্ট মানে মনে হলো জিনিসটা ঘুরে আবার গিটার ভিতর দিয়ে ঢুকে গেছে, এরকম আর কি ব্যাপারটা। ওকে। তো তারপর আর কি আমি জীবন দেখলাম, মানে ইটস প্রিটি স্ম্যাশড আপ। যখন আন্টিকে জিজ্ঞেস করলাম, মানে একই জিনিস, মানে মানে ও মানে বেসিক্যালি হি ডাজন্ট রিমেম্বার এনিথিং। জাস্ট দেখলাম একদম স্ম্যাশড আপ বিয়ন্ড, এন্ড ইট ওয়াজ আ প্রিটি এক্সপেন্সিভ গিটার। ইট ওয়াজ আ প্রিটি ওয়েল নোন ব্র্যান্ড। রাইট। তো এই আর কি বেসিক্যালি আমার স্টোরি। আমার ইনফ্যাক্ট অনেকে, আমার মেজর স্টোরিগুলি সব ঢাকা এবং গ্রামগঞ্জে বেসড। আমার মেলবোর্নে যতই থাকি, বাট মানে সব স্টোরি ঢাকাই হয়, মেলবোর্নে কেন জানি হয় না, সারপ্রাইজিংলি। হয়তো মেলবোর্ন পছন্দ করে না আমাকে, আর আদার ওয়ে অ্যারাউন্ড হতে পারে। আচ্ছা, আমাদের একজন আমাদেরকে একটা ইমেল করেছিলেন, আমি ইমেলটা একটু পড়ি। সেটা হচ্ছে, ঘটনাটা তিনি লিখেছেন যে আরামবাগ থেকে লিখেছেন, বুয়েটে পড়াশোনা করছেন তিনি, নাম হচ্ছে ঈশান আমাদের এসএমএস করেছেন এবং ইমেল করেছেন। তিনি বলছেন, ঘটনাটা আমার নিজের কোনো এক্সপেরিয়েন্স নয়, এটা আমার এক মামির কাছ থেকে শোনা। মামি থাকেন ভৈরব বাজারে এবং তার বাবার বাড়ির নাম হচ্ছে আদমপুর গ্রামে তার বাবার বাড়ি, এবং ভৈরব থেকে লঞ্চে যেতে প্রায় 5 ঘন্টা সময় লাগে সেখানে। তো উনি বলছেন যে এখানে একজন
মাঝবয়সী লোক বিকেল বেলা দূরের কোনো গ্রামে যাচ্ছিলেন। বিশেষ কারণে তার ফেরার পথে পথ ধরে ফেরার পথ ধরতে একটু দেরি হয়ে যায় এবং গ্রামের সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। বলেন 9টা-10টার সেখানে অনেক রাত। লোকটি ওনার গ্রামের দিকে যাচ্ছিলেন, পথঘাট ছিল নীরব, চাঁদের আলো ছিল কিছুটা। তিনি একাই হেঁটে আসছিলেন। তখন গ্রামে রিক্সা, ভ্যান এসব ছিল না। বাড়ির কাছে আসতেই তার কানে কয়েকজন মানুষের কথা বলার শব্দ আসে। আশেপাশে তাকিয়ে একটু দূরে চাঁদের আবছা আলোতে তিনি মানুষের জটলা দেখতে পান। তিনি একটু অবাক হন, কারণ রাত তখন অনেক। আর বড় ব্যাপার হলো, লোকগুলো কবরস্থানে দাঁড়িয়েছিল। তিনি কৌতূহলী হয়ে কাছে যান, তাদের এত রাতে এখানে আসার কারণ জিজ্ঞেস করেন। লোকগুলো কিছু না বলে হাত দিয়ে ইশারা করে একটু দূরে মাটির দিকে। তিনি সেদিকে তাকিয়ে দেখেন মাটিতে একটা লাশ শুয়ে রাখা হয়েছে। বুঝতে পারেন কেউ মারা গিয়েছে এবং তাকে কবর দেওয়া হবে। যদিও তিনি মৃত ব্যক্তি বা যারা কবর দিতে এসেছে তাদের কাউকে চেনেন না, তারপরও সিদ্ধান্ত নিলেন যে কাজে তিনিও হাত দেবেন এবং সবাইকে হেল্প করবেন। কেউ কোনো কথা বলছিল না, সবাই আপন মনে বিড়বিড় করে কি যেন পড়ছিল। সবকিছু দেখে শুনে তিনি অবাক না হয়ে পারছিলেন না। এত রাতে কখনো কাউকে কবর দেয়া হয় না। যাই হোক যথাসময়ে লাশটাকে ধরাধরি করে কবরে নামানো হলো এবং নিয়ম মতো কবর দেয়া হলো। শেষ মুহূর্তে সবাই আশপাশ থেকে মাটি নিয়ে কবরে দিচ্ছিল। তিনিও একটু ঝুঁকে একপাশ থেকে মাটিতে কবরে মাটি দিলেন এবং তারপর সোজা হয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে চারপাশ তাকিয়ে দেখতে পেলেন তিনি ছাড়া সেখানে আর কেউ নেই। অথচ কয়েক মুহূর্ত আগেও সবাই মাটি দিচ্ছিল। এত তাড়াতাড়ি এতগুলো মানুষকে উধাও হতে তার কোনো বুঝতে কিছু বাকি রইল না। ভয় পেয়ে দৌড়ে তিনি বাড়িতে গেলেন এবং সকালে বাড়ির সবাইকে সব খুলে বললেন। তারপর বাড়ির লোকেরা তাকে মসজিদে নিয়ে ইমাম সাহেবের কাছে নিয়ে গেলেন এবং পানি পড়া, তাবিজ এই সমস্ত তাকে দেয়া হয়েছিল। কিন্তু ঘটনাটা ওনাকে এতটাই নাড়া দিয়েছিল যে ওনার স্বাভাবিক জীবন ব্যাহত হয় এবং কয়েকদিন পর তিনি মারা যান। এই হচ্ছে ঘটনাটা। তার যে গ্রামের যে ঘটনাটা তিনি শেয়ার করেছেন আমাদেরকে ঈশান ধন্যবাদ আমাদের এই ঘটনা শেয়ার করার জন্য। এছাড়াও বেশ কিছু এসএমএস আছে। এসএমএস এর আগে কি আমরা কি করবো সাকিব ভাই, প্ল্যানটা বলেন। এখন ব্রেকে যাবো নাকি এসএমএস পড়বো নাকি আরেকটা ঘটনা শুনবো আপনার কাছ থেকে? শোন ভাই ফার্স্ট অফ অল যে ঘটনাটা শুনলাম এটা বেশ ইন্টারেস্টিং। মানে এখন হলে জানতে চাইতাম যে পরে কি কবরটা যেখানে দেয়া হয়েছিল ওখানে গিয়ে ভেরিফাই করা হয়েছিল কিনা যে আসলে ওখানে কবর আছে কি নাই। রাইট, ওটা জানতে পারলে ব্যাপারটা অনেক ক্লিয়ার হতো, অথবা জায়গাটা যদি বোঝা যেত কোথায়। এটা যদি যিনি মেইল করেছেন উনি যদি আমাদের স্পেসিফিক লোকেশনটার কথা বলতে পারেন তাহলে ডেফিনেটলি আমরা ওখানে যাবো আর কি। খুবই ইন্টারেস্টিং লাগছে। ফাইন, তাহলে একটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে যে আপনাকে বলি যে আপনি তো ইমেল অ্যাড্রেস জানেনই, সেখানে আর একটু ডিটেল করে, যেহেতু আপনার ওখানে আত্মীয় স্বজন আছেনই, রিলেটিভ যেহেতু আছেন, সুতরাং আপনি তাদের কাছ থেকে শুনে আমাদেরকে আবারও একটা আমাদের আপডেট দিতে পারেন আর কি। সেটা আমরা জানিয়ে দিব ভৌতিস্ট টিমকে এবং আশা করছি যে তাহলে একটা সমাধান পেতে পারি। এবং অদ্ভুত কিছু ঘটনা আমরা লাস্ট উইকে পেয়েছিলাম, যে এরকম ধরনের ঘটনা যে কোন একটা ফ্রেন্ডের সাথে সারাদিন ঘুরে বেরিয়েছে এবং এরকম হয়েছে যে কেউ একজন হয়তো ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসছে, আসার সময় সে যমুনা ব্রিজ পার হয়েছে এবং পার হওয়ার পরে তার বাসটা নষ্ট হয়ে গেছে। সে এসছে আর একটা বন্ধুর সাথে বাসা পর্যন্ত, সেই বন্ধু তাকে হেল্প করছে। হঠাৎ করে ভ্যান নিয়ে সেই বন্ধু হাজির এবং সেই বন্ধু বাসায় পৌঁছে দেওয়া বা যেখানে নির্দিষ্ট জায়গার আগে নামাই দিচ্ছিল, কারণ তার মামা সেখানে ওয়েট করছিল। এবং পরের দিন যখন সেই বন্ধুকে থ্যাঙ্কস দেওয়ার জন্য তার বাসায় যাওয়া হয়, তখন তার বাবা বলে, আমার ছেলে তো 3 দিন আগেই বাসে ওইখানে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, সঙ্গে একটা ভ্যান আলাও ছিল। সো এরকম কিছু ঘটনা কালকে লাস্ট উইকে আমরা 2-3টা পেয়েছিলাম, যে খুবই অদ্ভুত ব্যাপার, এবং এই উইকেও আছে। আপনি কি সেটা বলতে চাচ্ছেন রেজা ভাই? একটা মেলবোর্ন রিলেটেড স্টোরি মনে পড়েছে আমার। মেলবোর্নে আমি যে বাসাটাতে থাকতাম আগে, প্রথম যখন একা মুভ করি, বুঝছেন, তো আমি বাসাটার কোনো ব্যাকগ্রাউন্ড, আমি জাস্ট বাসাটা অ্যাফোর্ডেবল ছিল, আমার ইউনিভার্সিটির কাছে ছিল, তো আমি বাসাতে মুভ ইন করলাম, বুঝছেন।
তো 3-4 দিনের মাথায় বাসাতে মুভ ইন করে একদিন রাত্রেবেলা স্বপ্নে দেখছি যে একটা স্বপ্নের মধ্যে, স্পেসিফিক্যালি স্বপ্নের মধ্যে, যে আমার সামনে একটা বুড়ি মহিলা দাঁড়িয়ে আছে আর আমাকে বলছে যে তুমি আমার বাসায় আছো কেন, আমার বাসা থেকে চলে যাও। Oh my God. ঠিক আছে, তো আমি স্বপ্নটা দেখে ঘুম থেকে উঠলাম, আমি চিন্তা করলাম এ বাসায় ভাড়া দিই, আমি কেন যাবো, ভালো কথা। আমি নিচতলায় যখন গেছি, নিচতলার যে হাউসমেটটা আমার একটা মহিলা, উনি ওনার ছেলে নিয়ে থাকে, উনি দেখি খুব মানে ডিস্টার্বড একটা চেহারা নিয়ে বসে আছে। তো আমি ভাবলাম যে কি ব্যাপার, কি হয়েছে। তো আমি কথা বললাম যে আপনি ঠিক আছেন নাকি। ভদ্রমহিলা হিন্দু ছিল। আচ্ছা, তো ওনাকে যখন জিজ্ঞাসা করলাম, উনি বললো যে বলো না, আমি গতকাল রাতে একটা স্বপ্ন দেখছি। জি বলেন কি স্বপ্ন? আমি দেখলাম এরকম একটা বুড়ি দাঁড়িয়ে আছে, আমাকে বলছে আমার বাসা থেকে তুমি চলে যাও। একই স্বপ্ন দুজন দেখেছেন? তো আমি ওইটা শুনে আমি চলে আসছি ওখান থেকে, কিছু না বলে। আমি 2 দিন ওনার সাথে কথা বলি নাই, তখন আমার মধ্যে এইসব জিনিসগুলো অত ছিল না। আমি মানে খুব হ্যাপি গো লাকি একটা ছেলে ছিলাম, গান বাজনা করতাম, মেটাল